নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই দেখাবো অবশ্যই গার্ডেন রিচের খবর, কারণ গার্ডেন রিচ একেবারে বিস্ফোরক সব তথ্য উঠে আসছে। এই যে মোহাম্মদ ওয়াসি প্রমোটার, তিনি কে? তিনি জেল খাটা আসামি, বহুদিন জেল খেটেছেন এবং সেখানেই জেলে পরিচয় হয়েছে ব্যালট সেলিম, চুরি ফিরোজ এদের সঙ্গে। তারপরে তিনি এদের সঙ্গে ব্যবসা শুরু করেন। প্রথমে সাপ্লাইয়ের ব্যবসা ছিল, তারপরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি হয়ে উঠলেন প্রমোটার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই চুরি ফিরোজ এবং সেলিম, ব্যালট সেলিম, এরা কারা? অমিত, শোনা যাচ্ছে? অমিতের সঙ্গে কথা বলবো। তবে সেলিম, ব্যালট সেলিম, চুরি ফিরোজ এদেরকে নিয়ে তো যত আলোচনা, কারণ এই ভদ্রলোক অর্থাৎ এই যে প্রমোটার মোহাম্মদ ওয়াইসি 9 বছর জেল খেটেছেন ডাকাতির দায়ে। আরো একবার চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এই চুরি ফিরোজ, ব্যালট সেলিম এরা কারা? তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে ওঠে এই ওয়াইসির? দেখো, ডাকাতির মামলাতে যখন সংশোধনাগারে বন্দিদশা কাটাচ্ছিলেন এই মোহাম্মদ ওয়াসিম, সেই সময় সংশোধনাগারেই গার্ডেন রিচের বাসিন্দা চুরি ফিরোজের সঙ্গে তার পরিচয় হয়। এরপরে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর যখন তারা জেল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন চুরি ফিরোজের এলাকা, চুরি ফিরোজ যেহেতু গার্ডেন রিচে থাকতেন এবং এই মোহাম্মদ ওয়াসিম জেলে যাওয়ার আগে কিন্তু রাজাবাজার এলাকাতে থাকতেন, সেক্ষেত্রে চুরি ফিরোজই তাকে অফার করে বা তাকে বলে যে তার এলাকায় এসে তার সাথে ব্যবসা তারা করতে পারে এবং একসঙ্গে তারা কিন্তু ব্যবসা শুরু করে। কিসের ব্যবসা? এলাকাতে, অর্থাৎ গার্ডেন রিচ এলাকাতে বিভিন্ন ইমারতি সামগ্রীর সাপ্লাইয়ের কাজ কিন্তু শুরু করেন এই চুরি ফিরোজের সাথে নিয়ে মোহাম্মদ ওয়াসিম। এবং শুধুমাত্র চুরি ফিরোজ নয়, চুরি ফিরোজের আরেক শাগরেদ ব্যালট সেলিম, যে এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত, সেও কিন্তু এই দলে, এদের সাথে কিন্তু একসাথে 3 জন মিলে, চুরি ফিরোজ, ব্যালট সেলিম ও মোহাম্মদ ওয়াসিম, ওই এলাকা গার্ডেন রিচ এলাকাতে ইট বালি সাপ্লাইয়ের কাজ কিন্তু শুরু করে। যখন এই কাজটা, এবং তাদের উপর রাজনৈতিক প্রভাব যথেষ্ট ছিল। তার মানে নির্মাণ সামগ্রী যেমন করতেন এলাকারই এক প্রমোটার পারভেজের নজরে পড়ে যায় এরা 3 জন। এরপরই পারভেজের হয়ে কিন্তু কাজ তারা শুরু করে দিলেন। পারভেজের হয়ে বিভিন্ন জমি জমা তারা খোঁজার কাজ শুরু করলেন। কোনো পুরনো বাড়ি, কোনো এলাকায় কোনো পুরনো বাড়ি রয়েছে কিনা সেগুলো খোঁজ করা শুরু করলেন। অর্থাৎ বলা যেতে পারে দালালির কাজ শুরু করলেন পারভেজের হয়ে। এরপরই আস্তে আস্তে রাজনৈতিক প্রভাবে কিন্তু ওয়াসিম হয়ে উঠে এলাকা প্রমোটার এবং শুরু করলেন প্রমোটারের কাজ। এই তথ্য কিন্তু উঠে আসছে। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কড়া বার্তা দিলেন, তারপরে মোহাম্মদ ওয়াসিকে গ্রেফতার করা হলো এবং আজকে আদালতে তোলার পর তাকে 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো। যখন আদালত থেকে বেরিয়ে আসছেন এই মোহাম্মদ ওয়াসি, তখন প্রশ্ন কি করা হলো আর উত্তর কি দিলেন, দেখুন তো মিল পান কিনা। এইভাবে কেন বানালেন? এইভাবে লোকের মৃত্যু হলো, ইঞ্জিনিয়ারকে বলেছিলেন? কোন ইঞ্জিনিয়ার দাদা? ইঞ্জিনিয়ারকে কি বলেছিল আপনাকে? প্রমোটার বললেন, জেলখাটা প্রমোটার, তিনি বললেন যে কাউন্সিলর জানতেন না, সব জানতেন ইঞ্জিনিয়ার। এদিকে 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। আজকেও মেয়র ফিরহাদ হাকিম তিনি বললেন যে কাউন্সিলরের কোনো কথা নয় এই বেআইনি নির্মাণ দেখার। ইঞ্জিনিয়াররা কেন দেখেননি, আধিকারিকরা কেন দেখেননি? কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। তো এই জায়গাটা বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ইন্টারভেন করতে হয়, তাহলে এই ঘটনা ঘটতো না। নিশ্চিতভাবে অসাধু চক্র আছে, শোকজ করেছি। 3 জন ওখানে, এসি, এই আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। কাউন্সিলর জানতে পারুক কি না পারুক, এটা আইনত আমি বলতে পারি না। আর আইনজীবী কি বলছেন দেখুন। আমি এলইডিসিএস থেকে অ্যাপিয়ার করলাম, ওনার হয়ে আমি এই সাবমিশন দিলাম। দের ইজ ইন্টেনশন 307 অ্যাটেম্প টু মার্ডার। তো এখানে অ্যাটেম্প টু মার্ডারে কি লাই করছে? একটা বিল্ডিং ভেঙে পড়ে গেল, কি কারণে পড়ে গেল, সেই ক্ষেত্রে আসামি
তো এই এই 307-এর সঙ্গে কি জড়িত আছে, তো সেটাই আমি সাবমিশন দিলাম, জাবেদন আবেদন করলাম। সরকারি আইনজীবী আমার বেল অ্যাপ্লিকেশনটা অপোজ করলেন আর কি। খুনের একটা ইনভেস্টিগেশনের যে এরকমই একটা ঘটনা ঘটেছিল, এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন চাইলেন কোর্টের তরফ থেকে। তো আমার বেল পিটিশনটা পুরোপুরি রিজেক্ট করা হলো এবং ফুল পিসিটা চাওয়া হলো। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা দর্শক, যারা বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা লেখেন না মার্কড সেফ, অর্থাৎ আপনারা বিপদে নেই অন্যদেরকে জানানোর জন্য। অদ্ভুত ব্যাপার, বহুতলটা ভেঙে পড়লো, এতজন মারা গেল, আর শামস ইকবাল যিনি কাউন্সিলর সেই সময় ফেসবুকে লিখছেন শামস ইকবাল মার্কড হিমসেলফ অ্যাজ সেফ during the building collapse in ward number 134 কলকাতা সিটি ইন্ডিয়া। অর্থাৎ ফেসবুকে তিনি আপডেট করছেন তার অবস্থা, বুঝতে পারছেন? 9 জন লোক মারা গেল, এতজন লোক আহত, আর তিনি লিখছেন তিনি সেফ আছেন, এই বহুতল ভেঙে তার কোনো ক্ষতি হয়নি, তিনি জানেনই না নাকি। আবার আর এই যে বহুতল ভাঙলো, এই যে 9 জনের মৃত্যু হলো, তারপরে টনক নড়ল কলকাতা পুরসভার। এবং তারপরে আজকে একাধিক প্রতিনিধি দল, সদস্য দল, তারা গেলেন ওই এলাকায় বেআইনি নির্মাণ দেখতে, গেলেন বেআইনি নির্মাণে বাড়িগুলোকে নোটিশ দিতে। দেখুন, রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়, ভেঙে পড়ে বেআইনি বহুতল। মাঝরাতে বিপর্যয়, বহুতল ভেঙে পড়ে ঝুপড়িতে, প্রাণ গেছে বেশ কয়েকজনের। এত কিছু ঘটে যাওয়ার পর কোমর বেঁধে ময়দানে কলকাতা পুরসভা। মঙ্গলবার সকালে গার্ডেন রিচের ফতেপুরে যায় পুরসভার প্রতিনিধি দল। আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। গার্ডেন রিচে 6টি বেআইনি বাড়িকে চিহ্নিত করেছে পুরসভার প্রতিনিধি দল। এই সব বাড়ির প্রমোটারদের নোটিশও ধরানো হয়েছে। এই বাড়িগুলোকে নোটিশ করে শুনানি করা হবে, শুনানির মাধ্যমেই এই বেআইনি বাড়িগুলোর রায় দেওয়া হবে। অর্থাৎ এই বাড়িগুলো ভেঙে ফেলা হবে নাকি আংশিকভাবে ভেঙে ফেলা হবে, নাকি পুরোটাই ছাড়পত্র আবারও দেবে কলকাতা পুরসভা, তার সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। গার্ডেন রিচের অনেকে বলছেন বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরসভা যদি আগে থেকে এমন তৎপর হতো, তাহলে হয়তো সারি সারি বেআইনি বাড়ি তৈরি হতো না, এভাবে বিপর্যয় ঘটতো না, এতজনের প্রাণও যেত না। যখন থেকে রেডি হয়েছে বিল্ডিংটা এইভাবেই পড়ে হয়েছে, সেটে গেছে দুটো। পাড়ার মধ্যেও আছে এমনি একটা গর্ত করেছে, বিল্ডিংটাকে খুলেছে, ছাতেটা ভেঙেছে গোল করে, ভেঙে আর তারপর ছেড়ে দিল। ওইটা ভিতরে যদি যান আপনারা দেখবেন পুরো বিল্ডিংটা ব্যান্ড হয়ে গেছে পুরো এইভাবে। পড়ে যেতে পারবে, দেখছেন না এরকম হয়েছে। এখন না ঠিক করলে কবে কি হবে কোনো জানি না, আবার লোক মরবে। এখন ঠিক না করলে আবার লোক মরবে। ব্যবস্থা আগা গোড়ায়নি, 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। 134 নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল কলকাতা পুরসভার বেআইনি বাড়ি অনুসন্ধানের কাজ। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এখানেই শেষ নয়, আমরা তথ্য তালাশ করতে গিয়ে চোখ কপালে উঠল। পরের পর জলাশয় ভরাট করে, জলাশয়ের একাংশ ভরাট করে বহুতল নির্মাণ হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, হেলে পড়েছে বাড়ি। 1 ইঞ্চিও বোধহয় জায়গা নেই ওই হেলে পড়া বাড়ির। মানে একটা বেআইনি নির্মাণ আরেকটা বেআইনি নির্মাণের ওপরে ভেঙে পড়েছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার প্রতিবেদন। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের ব্যানার্জি বাগান, আর সেখানেই যে 520/1-2 এই যে নাম্বারের বিল্ডিং, এভাবেই সেখানে পুকুর, আর সেই পুকুর পাড়েই তৈরি হয়েছে সেই বিল্ডিং। আর সেই বিল্ডিং এ বিপজ্জনকভাবে বাস। বিল্ডিংটি পুরো ডান দিকে হেলে গেছে, অর্থাৎ একাংশ হেলে গেছে। আর পাশেই রয়েছে ঠিক
টালির বাড়ি ঝুপড়ি। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে এই ব্যানার্জি বাগান, আর সেখানেই আরো একটি বিপজ্জনক বসবাস। এবং এই যে বাড়ি, এই বাড়িও জলাশয়ের উপরেই কার্যত তৈরি, এবং পাশেই রয়েছে এভাবেই টালির তৈরি ঝুপড়ি। আর এই বহুতলও যদি কখনো ভেঙে পড়ে তাহলে প্রাণ সংশয় হতে পারে বহু বাসিন্দার। এই বিল্ডিং এ যেমন বসবাস করছেন যে বাসিন্দারা, তাদের যেমন প্রাণ সংশয়, আর যারা এই টালির বাড়িতে রয়েছেন তাদেরও রাতের ঘুম উড়ে গেছে এই ঘটনার পর। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এই বিল্ডিং এমনি নেমে গেছে না, এর মধ্যে ও বিল্ডিং তৈরি করেছে, আর বিল্ডিং তৈরি করে বিল্ডিংটা একদম নেমে গেছে। আমাদের ভয় লাগে, আমাদের টালি বাড়ি আছে, রাতে ঘুম আমাদের খুবই, আমরা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি ধরতে গেলে। সবসময় আতঙ্ক ভাব, মানে আমরা কখন পড়ে যাবে, কখন যে আমাদের কিছু অঘটন ঘটে যাবে আমরা জানি না। এই যে হেলে যাওয়ার কথা বলছিলাম, বহুতল হেলে যাওয়ার ছবি, হ্যাঁ ভয়ঙ্কর। এবং সেখানে বসবাস করছেন মানুষ, সেখানে বসবাস করছেন, কথা বলতে গেলে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন ভয়ে আতঙ্কে। এখনো কি বলছেন জানেন ওখানকার মানুষ? বলছে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করব, হাঁড়ি কাঠে গলা দেব, এটা কি সম্ভব? দেখুন কি অবস্থা, দেখুন ঘটনাস্থলের পাশেই এই রকম ভাবে একাধিক বিপজ্জনক বাড়ি, কাছেই তাঁতিপাড়া, সেখানেও বেআইনি নির্মাণ, হেলে পড়েছে বহুতল। বয়স তো হয়েছে আমার, আমরা তো সব দেখছি, এরপরে কি আমি জেনে শুনে হাড় কাটে মাথা দেবো? সবই তো লুটের ব্যাপার, কাকে বলবো, চোখের সামনে দেখতে। আমরা জলে বাস করবো, কুমিরের সাথে লড়াই করবো, আপনি কি করবেন? আমাকে এসে মারবে, আমাকে এসে মারবে, আমি আপনাকে দেবো, বাহবা নেবো, আর তারপরেই মার খাবো। দেখুন 5 তলা বিল্ডিং হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, পুকুর ছিল আগে, বন্ধ করে দো, বিল্ডিং করেছে 5 তলা বিল্ডিং। হ্যাঁ, কে করবে? আপনি নেতা, আপনি লিখে দিলেন কাগজে, টাকা দিয়ে দিলেন নেতাকে, করে দিল বিল্ডিং, কে করবে, কে ধরবে? ব্যবস্থা আগা গোড়ায়নি, 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। আপনি যে কোনো জিনিসই কিনবেন, আপনার তো পেপারগুলো ঠিক মতন দেখতে হবে যে আপনি লিগাল কি ইনলিগাল। লয়ারের কাছ থেকে সাজেশনটা তো নেবেন যে এইটা নেওয়া যাবে কি না, এবং সে যদি জেনে শুনে ফাঁদে পড়ে তো আমার কিছু করার নেই। যেটা খুব ডেঞ্জারাস বা কিছু ইনলিগাল আছে সেইগুলো ভেঙে দেবে। আর মমতা ব্যানার্জি এর মধ্যেই বলেছে যে আমি এখানে বাংলার বাড়ি করে দেবো, এদের থাকার বন্দোবস্ত করে দেবো। গার্ডেন রিচের মতো পরিস্থিতি হবে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরেও একাধিক বেআইনি নির্মাণ, আর তা নিয়ে বিজেপি একেবারে সুর চড়াচ্ছে। আর তৃণমূল পুরপ্রধান কি বলছেন দেখুন। মেদিনীপুর শহর, চারিদিকে কংক্রিটের জঙ্গল, একটু ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে বহুতল। এই বহুতলেই বাড়ছে বিপদের আশঙ্কা। রবিবার গভীর রাত, গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে মেদিনীপুরে, কারণ এখানেও ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছে বহুতল। অভিযোগ, এর মধ্যে বেশিরভাগই বেআইনি, কারণ নিয়ম মেনে বাড়ি তৈরি করা হচ্ছে না। অভিযোগ, যতটা জায়গা ছাড়ার কথা তা ছাড়া হচ্ছে না, এতে ছোট হচ্ছে রাস্তা। কোথাও কোথাও অবস্থা এমনই যে দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। অভিযোগ, অনেক বহুতলে আগুন নেভানোরও ব্যবস্থা নেই। 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। তাদের ক্যান্টিলেভার, তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে, অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে, তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার। এখানে বহুতল বেআইনিভাবে উঠে যাচ্ছে, পৌরসভা জানে না, এমকেডিএ জানে না, বিধায়ক জানে না, চেয়ারম্যান জানে না, এটা হতে পারে। মেদিনীপুরে যত বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে, তার পেছনে এমকেডিএ, পৌরসভা একটা গভীর যোগসাজশ আছে। প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা
আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি, তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম। এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। মেদিনীপুর থেকে শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর সিংহাসনের মহাসংগ্রামের দিন যত এগিয়ে আসছে, সিএএ উত্তাপ বাড়ছে। আজকে শুভেন্দু অধিকারী হাবড়া থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে সিএএ তে আবেদন করে যদি কারো নাগরিকত্ব যায় তাহলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন। আর পাল্টা তাকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ ভার্সেস দেখুন। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ সিট থেকে রেজিগনেশন। শুভেন্দু তাহলে এই চ্যালেঞ্জটা নেই যে বিজেপির কোনো নেতা যদি সিএ এর ফর্ম ফিল আপ করেন তাহলে তাকে যখন প্রথমেই জানাতে হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই, তাহলে তারা কেউ এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পুরসভার প্রতিনিধি, তারা কোনো জনপ্রতিনিধিত্বে নির্বাচিত হতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না, ইস্তফা দিতে হবে। সেইগুলো তো তাহলে তাদের অ্যাকসেপ্ট করতে হবে। শুভেন্দু অধিকারী আজকে চ্যালেঞ্জ ছুড়লেন ঠিকই, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি তো এর আগেই বলেছিলেন, আপনাদেরকে মনে করিয়ে দিই, আরেকবার দেখাবো, যে তিনি আবেদন করবেন সিএ তে। কি বলেছিলেন দেখুন। অবভিয়াসলি আমি করব, আমার যদিও না করলেও কিছু হবে না। আমি নাগরিক এই দেশের। তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। আর মানুষের সমস্যা সেই খবরও দেখাই, মানুষের সমস্যা দূর করছে প্রশাসন সেই খবরও দেখাই। যেমন দেগঙ্গায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী দমকল কেন্দ্র তৈরি হবে দেগঙ্গায়। 4 কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার তৈরি করছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ। বেড়াচাঁপায় চালু হয়েছে নতুন দমকল কেন্দ্র। গত 12 মার্চ হাবড়ার সভা থেকে ভার্চুয়ালি এই দমকল কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বিঘা জমির ওপর এই দমকল কেন্দ্র তৈরিতে রাজ্য সরকারের খরচ হয়েছে 4 কোটি টাকা। এখন যদি কোনো কিছু সমস্যা ঘটে 10 থেকে 20 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যাবে। আমরা ভীষণ খুশি। আমাদের যে বিধায়ক এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফায়ার স্টেশন উপহার দিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেগঙ্গার একদিকে বারাসাত আর একদিকে বসিরহাট। দেগঙ্গা থেকে এই দুই জায়গার দূরত্ব 20 কিলোমিটারেরও বেশি। স্থানীয়দের অভিযোগ, দেগঙ্গার কোথাও আগুন লাগলে ভরসা বলতে বারাসাত অথবা বসিরহাট থেকে আসা দমকলের গাড়ি, যা দুর্ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এই সমস্যা মেটাতে দেগঙ্গার বেড়াচাঁপায় চালু করা হয়েছে নতুন দমকল কেন্দ্র। নতুন দমকল কেন্দ্র হওয়ায় দেগঙ্গা ছাড়াও হাড়োয়া, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, মিনাখা বিধানসভা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এদিকে বারাসাতে ফায়ার স্টেশন আছে, এদিকে বসিরহাটে আছে। আমাদের এই বিরাট একটা গ্যাপের মাঝখানে কোনো ফায়ার স্টেশন ছিল না। ফলত এখানে যদি কোনো রকমের অগ্নিসংযোগের দুর্ঘটনা ঘটতো, এখানকার মানুষ ফায়ার সার্ভিস পেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যেত। যে ফায়ার স্টেশনটা করেছে তাতে করে আমরা অত্যন্ত খুশি। 3.5 বিঘা জমির উপরে এই ফায়ার স্টেশনটা হয়েছে। 2টো গাড়ি আছে এবং মানুষের খুবই কাজে লাগবে। দেগঙ্গার মানুষ পরিষেবা পাওয়ার জন্য আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনাকে আমি স্যালুট জানাই, প্রণাম। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আমরা মানুষের সমস্যা দেখাই, একেবারে তাদের সমস্যা সমাধানের জন্য লেগে থাকি, অহেতুক চিৎকার চেঁচামেচি করি না, আমরা কাউকে দাগাই না। পানিহাটিতে দীর্ঘদিনের সমস্যায় ভুগছিলেন সাধারণ মানুষ, আবর্জনার স্তূপে। আমাদের খবরের জেরে তৎপর হলো কেএমডিএ। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে স্বস্তি পেতে চলেছেন পানিহাটির মানুষ। উত্তর 24 পরগনার পানিহাটি গত 5 ডিসেম্বর থেকে এখানে ভাগাড় বন্ধ। এতে পুরসভার বিভিন্ন এলাকায় আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। সম্প্রতি খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা।
ভাগাড় সমস্যা মেটাতে দফায় দফায় বৈঠক করে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভা। উদ্যোগ নেয় কেএমডিএ, তারপরই জট কাটে। ঠিক হয়েছে পানিহাটি পুর এলাকার আবর্জনা ফেলা হবে কলকাতার ধাপার মাঠে। সেই মতো শুরু হয়েছে জঞ্জাল সাফাইয়ের কাজ। জঞ্জাল মুক্ত একটা পরিবেশ বর্তমান এখন আমাদের চলছে। আমরা আশা করি আমাদের সমস্ত পানিহাটির নাগরিক যত আছে ওনাদের পরিষেবায় আমরা খুবই খুশি। এখন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গেছে, ধন্যবাদ পৌরসভাকে। আমরা একদম জঞ্জাল মুক্ত দেখতে পাচ্ছি পানিহাটি এখন। নিউজ 18 বাংলাকেও এই খবর সম্প্রচারণ করার জন্য আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। পানিহাটি পুর এলাকার আবর্জনা জমা করা হচ্ছে স্থানীয় অমরাবতী মাঠে, সেখান থেকে ধাপা। পুরো মালটাই কেএমডি এর পক্ষ থেকে নিয়ে চলে যাবে এবং ধাপাতে যে কেএমসির যে গার্বেজ জায়গা ফেলার জায়গা আছে যে ধাপাতে, সেখানেই ফেলবে। অতএব পানিহাটির মানুষকে নিউজ 18 এর পক্ষ থেকে যে দেখানো হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই। পানিহাটির রামচন্দ্রপুর, এখানে রয়েছে পুরসভার ভাগাড়। ভাগাড়ের চারপাশে ঘন জনবসতি। দূষণের অভিযোগে সরব হন স্থানীয়রা। অভিযোগ বারবার জানিয়েও পদক্ষেপ করেনি পুরসভা। শেষমেশ এলাকার বাসিন্দারা মিলে গড়ে তোলে ভাগাড় উচ্ছেদ কমিটি। সেই কমিটি গত 5 ডিসেম্বর থেকে ভাগাড় বন্ধ করে দেয়। এতেই পুরসভার 33টি ওয়ার্ডের আবর্জনা ভাগাড়ে ফেলা বন্ধ হয়ে যায়। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, আর তার জেরেই কাটল জট। উত্তর 24 পরগনার পানিহাটির জঞ্জাল এবার থেকে কলকাতার ধাপায়। আবর্জনা সরাতে উদ্যোগী হলো কেএমডিএ, আর এই কেএমডিএর উদ্যোগে খুশি পানিহাটির সাধারণ মানুষ থেকে শুরু করে পৌরসভার আধিকারিকেরা। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আমাদের কর্তব্য আমরা পালন করছি মানুষের সমস্যা মেটানোর জন্য। যেমন জলপাইগুড়িতে আমরা দেখিয়েছিলাম 2018 সালের তৈরি ব্রিজ ব্যবহার করা যাচ্ছিল না, কারণ অ্যাপ্রোচ রোড নেই। আমাদের খবরের জেরে উদ্যোগী হলো জলপাইগুড়ি পুরসভা এবং অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হলো। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড গা ঘেঁষে বয়ে গিয়েছে ধরধারা নদী। এই নদীর একদিকে ওয়াকারগঞ্জ, অন্যদিকে ভাটাখানা। নদী পারাপারের জন্য কংক্রিটের ব্রিজ আছে, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না। ব্রিজ তৈরি হলেও সংযোগকারী রাস্তা অর্থাৎ অ্যাপ্রোচ রোড নেই। তাই পাকা ব্রিজ তৈরি হলেও স্থানীয়দের সমস্যা মেটেনি। গত বছর জুনে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে তৎপর জলপাইগুড়ি পুরসভা। ধরধারা নদীর দুপাড়ে তৈরি হচ্ছে সংযোগকারী রাস্তা। অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটা শুরু হতে আমাদের খুব ভালো হচ্ছে, সমস্যা সব সমাধান করতেছে। এই রাস্তাটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এই রাস্তাটা এখন শুরু হয়েছে, খুব খুশি আর কি। একসময় জলপাইগুড়ির ধরধারা নদীর উপরে ছিল বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। দীর্ঘদিন ধরেই ওয়াকারগঞ্জ এবং ভাটাখানার মধ্যে পাকা সেতুর দাবি তোলেন স্থানীয়রা। 2018 সালে সেই দাবি পূরণ হয়, কিন্তু সমস্যা মেটেনি। সংযোগকারী রাস্তা না থাকায় পাকা সেতু ব্যবহার করা যেত না। নিউজ 18 বাংলার খবরের জেরে সমস্যার সমাধানে উদ্যোগী জলপাইগুড়ি পুরসভা। পৌরসভার উদ্যোগে এবং মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন মহাশয়া সে পাপিয়া পালগে আমাদের এই 2 নম্বরের এই অ্যাপ্রোচ কাজটা শুরু হলো। আমরা ওয়ার্ডবাসী খুব আনন্দিত। সেতু ছিল, কিন্তু অ্যাপ্রোচ রোড না তৈরি করে দেওয়ার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন ধরধরা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। আমাদের খবরের ছেড়ে নড়ে চড়ে বসে পুরো কর্তৃপক্ষ। অবশেষে ধরধরা নদীর দুপারে অ্যাপ্রোচ রোড তৈরি হওয়ায় খুশি ভাটাখানা এবং ওয়াকারগঞ্জ এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে পিনাকি শিলের সঙ্গে শান্তনুপার, নিউজ 18 বাংলা। এবার একটু পায়ে পায়ে প্রচার দেখাই। হুগলিরই 2 প্রার্থী সংসারে কাজ করছেন না, নিজেদের সংসারে না, নিজেদের দলের কর্মী সমর্থকদের সংসারে। একজন রাঁধছেন, একজন বাড়ছেন। রাঁধছেন লোকেট চট্টোপাধ্যায়, হুগলির বিজেপি প্রার্থী, আর বাড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলিরই তৃণমূল প্রার্থী। এরকমই ছবি অনেক দেখবেন যত দিন এগিয়ে আসবে সিংহাসনের মহাসংগ্রামে। বিভিন্ন অবাক করা ছবি, বিভিন্ন রঙিন ছবি, এই দেখতে দেখতেই আমার বাংলাও শেষ করব।
জনসংযোগে খাবার পরিবেশন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। একদিকে জনসংযোগ হচ্ছে, আরেকদিকে ভোট চাওয়াও হচ্ছে, ভোটের প্রার্থনাও হচ্ছে, প্রচারও হচ্ছে, সবটা মিলিয়ে প্যাকেজের মতো এখন প্রচার।